আসসালামু আলাইকুম। আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের যে গল্পটি, এই গল্পটি পাঠিয়েছেন আমাদের এক প্রবাসী ভাই। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। সেপ্টেম্বর ভোরবেলা, ঢাকা শহর তখনও পুরোপুরি ঘুম ভাঙায়নি। কুয়াশার মতো হালকা ধোঁয়াশা বাতাসে ঝুলছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে একটা সাদা মাইক্রোবাস দাঁড়ানো। ব্যাগ কাঁধে ঝুলিয়ে আরিফ হোসেন গম্ভীর মুখে সামনে দাঁড়িয়ে থাকা চালককে বলল, চলুন ভাই, দেরি হয়ে যাচ্ছে। আরিফের চোখে অস্থিরতা নেই, বরং এক ধরনের উত্তেজনা। তার থিসিসের বিষয় বাংলাদেশের জমিদারি প্রথা ও এর সামাজিক প্রভাব। বই লাইব্রেরির বাইরে গিয়ে মাঠঘাট ঘুরে দেখাই তার নেশা। বিশেষ করে যেসব জমিদার বাড়ি এখন পরিত্যক্ত, সেদিকে তার আলাদা টান। কয়েক মিনিট পর সাংবাদিক মায়া এসে হাজির। কালো জিন্স আর নীল ওড়না পরা, কাঁধে ক্যামেরা ঝুলানো। মায়া সবসময় একটু দেরিতে আসে, কিন্তু তার চোখে কৌতূহল যেন আগুনের মতো জ্বলছে। আরিফ, তুমি তো জানো আমি ভূতের কাহিনী ছাড়া বাঁচতেই পারি না। শুনেছি এই বাড়িটায় মানুষ ঢুকলে আর ঠিক মতো বের হয় না। আরিফ এসে বলল, এসব গায়ের গল্প, মায়া, ভূত এগুলো কিছুই নেই, কিন্তু বাড়িটার ইতিহাস আসলেই আকর্ষণীয়। গাড়ি চলতে শুরু করলো। ঢাকার ব্যস্ত রাস্তা ছাড়িয়ে তারা এগুলো উত্তর দিকে। সবুজ ধানক্ষেত আর সরু কাঁচা পথ পেরিয়ে যতই শহর থেকে দূরে যাচ্ছে, ততই পরিবেশ নীরব আর অচেনা হয়ে উঠছে। দুপুর নাগাদ তারা পৌঁছালো কিশোরগঞ্জের ভেতরের এক গ্রামে। ছোট্ট বাজার, চায়ের দোকান আর কাঁচা রাস্তার পাশে গরুর গাড়ি। গ্রামে তাদের স্বাগত জানাতে অপেক্ষা করছিল আব্দুল কাদের, 65 বছর বয়সের এক বৃদ্ধ। লম্বা দাড়ি, সাদা লুঙ্গি আর ফতোয়া পড়া। কাদের ভদ্রভাবে হাসল, কিন্তু চোখে এক ধরনের ভয়ের রেখা। আপনারা কি ঢাকার গবেষক? জমিদার বাড়ির খোঁজে এসেছেন? আরিফ হাত বাড়ালো। জি কাকা, আমি আরিফ, আর উনি আমার সহকর্মী মায়া। বাড়িটার ইতিহাস জানতে চাই। কাদেরের মুখ ম্লান হয়ে গেল। ইতিহাস জানবেন তা তো ভালো কথা, কিন্তু ওই বাড়ি, ওখানে কারো যাওয়া উচিত না। রাত হলে তো একেবারেই না। কুয়োর দিক থেকে আওয়াজ শোনা যায়, কখনো কখনো আলো জ্বলে ওঠে, অথচ ভেতরে কেউ থাকে না। মায়ের চোখ চকচক করে উঠল। সত্যি কুয়া বললেন? তাহলে তো ব্যাপারটা দারুণ হবে, আমার ফিচারের জন্য একেবারে পারফেক্ট। কিন্তু আরিফ শান্ত গলায় বলল, আমরা শুধু ইতিহাস জানবো কাকা, ভয় পাবেন না। কাদের দীর্ঘশ্বাস ফেলল, যেন অনেক কথা গোপন রেখে দিল। ফারুক নামের এক তরুণ তাদের গাইড হয়ে হাজির হলো। গ্রামের ছেলে, গায়ের রং শ্যামলা, চেহারায় সরলতা। সে লজ্জিত ভঙ্গিতে বলল, চলুন, আমি নিয়ে যাচ্ছি, তবে সন্ধ্যার আগে আগে ফিরতে হবে। তাদের দল পায়ে হেঁটে এগুলো ধান ক্ষেতের সরু বাঁশের সাঁকু পার হয়ে জঙ্গল মতো পথ ধরে। একসময় দূর থেকে মাথা উঁচু করে দাঁড়ানো একটা ভাঙাচোরা প্রাসাদ চোখে পড়ল। সূর্যের আলো পড়তেই দেখা গেল বাড়িটার লাল ইটগুলো প্রায় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। বিশাল ফটকটা মরিচা ধরা লোহার। ভেতরে উঠোনের মাঝখানে একটা পুরনো কুয়া, চারপাশে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। ছাদের কোনায় মাকড়সার জাল ঝুলছে। দেয়ালে ঝাপসা হয়ে যাওয়া নকশা, যেন অতীতের জৌলুস আজ শুধু ধ্বংসস্তূপে রয়ে গেছে। মায়া ক্যামেরা বের করে ছবি তুলতে লাগলো। ওহ, এত সুন্দর ভৌতিক পরিবেশ। আরিফ, এই জায়গা একবারে সিনেমার মতো রে। কিন্তু ফারুক দ্বিধায় কাঁপছে। ভাই, সাবধানে থাকবেন, ওই কুয়াটার কাছে যাবেন না। গ্রামের লোকজন বলে ওখানে একটা অভিশাপ লুকিয়ে আছে। আরিফ হেসে বলল, সবই গুজব, অভিশাপ বলে কিছু নেই, ইতিহাসই সত্য। তবে যখন তারা ভেতরে ঢুকলো, বাতাসটা যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অন্ধকার ঘরে পা দিতেই মাটিতে ভাঙা আসবাব, ছেঁড়া কাপড় আর দেয়ালে ফিকে হয়ে যাওয়া প্রতিকৃতি দেখা গেল। প্রতিকৃতিতে এক মহিলার ছবি,
চোখ দুটো যেন সরাসরি তাকিয়ে আছে। মায়া ফিসফিস করে বলল, তুমি কি খেয়াল করেছ ছবিটার চোখ যেন আমাদের অনুসরণ করছে? আরিফ ঠাট্টা করল, তুমি বেশি সিনেমা দেখো। কিন্তু তার নিজের ভেতরেও হালকা অস্বস্তি জন্ম নিল। তারা যখন মূল হলঘর ঘুরে দেখছিল, হঠাৎ কুয়োর দিক থেকে ভেসে আসলো এক অদ্ভুত শব্দ, যেন কেউ ধীরে ধীরে পানি নেড়ে দিচ্ছে। ফারুক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চলো না যেখানেই শেষ করি, রাত হলে ভালো হবে না। মায়া ক্যামেরা নামিয়ে আরিফের দিকে তাকালো। তুমি শুনলে? ওটা কিন্তু বাতাসের শব্দ ছিল না। আরিফ চুপচাপ দাঁড়িয়ে রইল। যুক্তিবাদী হলেও তার শরীরে হালকা শিহরণ বয়ে গেল। বাড়িটার ভেতরে যেন অদৃশ্য কেউ হাঁটছে। দরজার কপাট হালকা দুলে উঠল, অথচ বাতাস নেই। তাদের অজান্তেই প্রথম রাতের অন্ধকার নামতে শুরু করল। গ্রামে ফেরার পথে সূর্য ডুবে যাচ্ছিল। আকাশটা লালচে কমলা রঙের রাঙা। চারপাশে যেন নিস্তব্ধতার এক অদ্ভুত চাপা পরিবেশ। বাতাসে কেমন একটা গন্ধ, পচা কাঠ আর ভেজা মাটির মতো। ফারুক কপালে ঘাম মুছতে মুছতে তাড়াহুড়া করছিল। চলুন, অন্ধকার হওয়ার আগেই বাড়ি পৌঁছাই। জমিদার বাড়ির কাছাকাছি রাত কাটানো বিপদ। মায়া হাসল, তুমি তো বেশ ভীতু ছেলে, এভাবে ভয় পেলে তো সাংবাদিকতা করা যায় না। ফারুক কিছু বলল না, শুধু মাথা নিচু করে হাঁটতে লাগলো। গ্রামের এক প্রান্তে কাদেরের কাঁচা বাড়িতে উঠোনে মাটির চুলায় ধোঁয়া উঠছে। কাদের তাদের বসার জন্য খাটিয়া পেতে দিল। তোমরা ওখানে গিয়েছ আমি জানি, কিছু শুনেছ? আরিফ সোজা গলায় বলল, একটু শব্দ পেয়েছিলাম কুয়োর দিক থেকে, কিন্তু নিশ্চয়ই কোনো প্রাকৃতিক কারণ। কাদেরের চোখ স্থির হয়ে গেল। প্রাকৃতিক নয়, ওই কুয়ার ইতিহাস জানো না? শোনো। সে ধীরে ধীরে গল্প শুরু করল। অনেক বছর আগে এই বাড়িতে এক জমিদার ছিল, নাম ছিল রঘুনাথ রায়। নিষ্ঠুর মানুষ। গরিবদের জমি কেড়ে নিত, মেয়েদের দিকে কুনজর দিত। গ্রামের সবাই তাকে ঘৃণা করত। তার স্ত্রীর নাম ছিল শ্রীমতী পদ্মাবতী। সুন্দরী, কিন্তু ভেতরে আগুনের মতো সাহসী। এক রাতে রঘুনাথ জোর করে এক বিধবার সর্বনাশ করতে চাইলে পদ্মাবতী প্রতিবাদ করেছিল। ফলাফল, তাকে খুন করে মেরে ফেলে দেওয়া হয় সেই কুয়ায়। মৃত্যুর আগে পদ্মাবতী নাকি শাপ দিয়েছিল, এই বাড়িতে কেউ শান্তিতে বাঁচতে পারবে না। এরপর থেকে ওই কুয়ার কাছে গেলে মানুষ অদ্ভুত শব্দ শোনে। মাঝে মাঝে পদ্মাবতীর আর্তনাদ ভেসে আসে। মায়ার শরীরে শিহরণ বয়ে গেল। মানে বাড়িটা অভিশপ্ত? কাদের ধীরে মাথা নেড়ে বলল, যারা বেশি খোঁজে তারা আর ফিরে আসে না। আরিফ চুপচাপ বসে রইল। ভেতরে দ্বন্দ্ব, একদিকে যুক্তিবাদ, অন্যদিকে হৃদয়ের অজানা ভয়। সেদিন রাতে কাদেরের বাড়িতেই তারা থাকল। চারদিকে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শিয়ালের হুক্কা হুয়া শোনা যায়। মায়া খাটে শুয়ে ফিসফিস করে বলল, আরিফ, তুমি কি ভেবেছ? পদ্মাবতীর গল্পটা সত্যি হতে পারে? আরিফ বিরক্ত সুরে বলল, ভূত বলে কিছু নেই, সবই মানুষের বানানো কাহিনী। তবে ইতিহাস যাচাই করা দরকার। হঠাৎ বাইরে খুটখাট শব্দ হলো, যেন কেউ উঠোনে হাঁটছে। দুজনেই চুপ করে রইল। আরিফ টর্চ নিয়ে বাইরে বেরোলো, কিন্তু বাইরে শুধু অন্ধকার আর হাওয়া। তবে উঠোনের কুয়ার কাছে পানি যেন নিজে থেকেই ঢেউ খেলছে। মায়া জানালা দিয়ে দেখে আঁতকে উঠল। আরিফ, পানি কেন নড়ছে? আরিফ কথা হারিয়ে ফেলল। চারদিকে এক অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়েছে। ভোরে তারা আবার জমিদার বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিল। আরিফ ইতিহাস খুঁজবে, মায়া ফিচারের জন্য ছবি তুলবে। ফারুক ভয়ে দ্বিধাগ্রস্ত হলেও রাজি হলো গাইড হতে। কাদের বিদায় দিতে গিয়ে কাঁপা গলায় বলল, তোমরা যদি ওই বাড়ির তালাবদ্ধ ঘরে যাও, সাবধান থেকো, ওখানেই সবচেয়ে ভয়ঙ্কর রহস্য লুকানো আছে। আরিফ কৌতূহলী হয়ে উঠল, তালাবদ্ধ ঘর, সেটা খোলার উপায় আছে? কাদের কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চাবি নেই, তবে দরজার কাছে গেলেই বুঝবে কেন সেটি
বন্ধ করে রাখা হয়েছিল। মায়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। অসাধারণ, আমাদের রিপোর্ট একেবারে জমে যাবে। কিন্তু ফারুকের মুখ ফ্যাকাশে। সে শুধু বিড়বিড় করে বলল, ওই ঘর খুললে বিপদ আসবেই। তারা জানতো না সেই দিন বিকেলেই তারা মুখোমুখি হতে যাচ্ছে এমন এক অভিজ্ঞতার, যা তাদের বিশ্বাস, যুক্তি আর জীবনের সীমারেখা বদলে দেবে। দুপুরের রোদ ভাঙাচোরা জমিদার বাড়ির লাল ইটে পড়েছে। আলোতে বাড়িটার প্রতিটা ফাটল, প্রতিটা দাগ যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। ভেতরে ঢুকতেই আবার সেই ঠান্ডা বাতাস তাদের আছড়ে ধরল। ফারুক বিড়বিড় করে বলল, আল্লাহ খোদা, আমার আশা ঠিক হলো তো? আরিফ তার গলায় শক্তি এনে উত্তর দিল, ভয় পেও না, ইতিহাস বোঝার জন্যই তো আমরা এসেছি। মায়া তখন ক্যামেরায় ভাঙা ভাঙা প্রতিকৃতি, দেয়ালে মাকড়সার জাল আর কুয়ার চারপাশে ছবি তুলছিল। তারা শেষমেশ পৌঁছালো সেই ঘরের কাছে, যেটার কথা কাদের আগের দিন বলেছিল। দরজাটা মোটা সেগুন কাঠের, মরিচা ধরা লোহার তালা ঝুলছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, তালাটা ভাঙা মনে হচ্ছে, যেন ভেতর থেকে কেউ সেটা খুলতে চেষ্টা করছিল। মায়া ফিসফিস করে বলল, দেখছ, হয়তো কেউ ঢুকেছিল আগে। আরিফ টর্চ ফেলে তালাটা পরীক্ষা করল। ধাতুর উপর কালো দাগ, মনে হচ্ছে আগুনে পড়েছিল এক সময়। হঠাৎ দরজার ভেতর থেকে ধীরে ধীরে আসলো খুটখুট শব্দ, যেন কেউ দেয়ালে নখ ঘষছে। ফারুক চিৎকার করে বলে উঠল, চলুন, এই দরজা খোলা যাবে না। সবাই বলে ওই ঘরেই পদ্মাবতীর আত্মা বন্দি। মায়া কাঁপতে কাঁপতে ক্যামেরা তুলল, তাহলে এটাই আমাদের প্রমাণ। কিন্তু আরিফের চোখে এখনো কৌতূহল। সবই কাকতালীয়, হয়তো ভেতরে কোনো প্রাণী আছে। সে দরজার কপাটে হাত রাখল। মুহূর্তেই কাঠটা বরফের মতো ঠান্ডা লাগলো, আর ভেতর থেকে হালকা একটা নারীর কণ্ঠ ভেসে এলো। তিনজনই একসাথে পিছিয়ে গেল। তারা ভয় সামলে ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই ভেতরের করিডোরে ঝমঝম করে কারো পায়ের শব্দ শোনা গেল, অথচ চারপাশে কেউ নেই। ধুলো জমা মেঝেতে হঠাৎ তাজা পায়ের ছাপ দেখা গেল, নগ্ন সরু পা, যেন কোনো নারী হাঁটছে। মায়ের শ্বাস আটকে গেল। আরিফ, আমি ছবি তুলব নাকি দৌড় দেব? আরিফের যুক্তিবাদী মন ভেঙে পড়তে শুরু করেছে। সে হকচকিয়ে শুধু বলল, শান্ত হও, এটা হয়তো অপটিক্যাল ইলিউশন। কিন্তু সেই মুহূর্তেই উপরের বারান্দা থেকে ঝুলানো একটা প্রতিকৃতি ধীরে ধীরে নিচে পড়ে ভেঙে গেল। প্রতিকৃতিতে ছিল জমিদার রঘুনাথ রায়ের ছবি। চোখগুলো অদ্ভুতভাবে রাগান্বিত, আর ভাঙা কাঁচে প্রতিফলিত আলো দেখে মনে হলো ছবিটা যেন মুচকি হাসছে। ফারুক কাঁপতে কাঁপতে দরজার দিকে দৌড় দিতে চাইল। আমি আর থাকবো না, আমি মরতে চাই না। কিন্তু দরজাটা ভেতর থেকে নিজে থেকেই বন্ধ হয়ে গেল একটা ধপ শব্দে। তারা উঠানে এসে দেখলো কুয়ার চারপাশে কেমন এক অন্ধকার নেমে এসেছে। যদিও তখনও বিকেল, পানি নড়ছে, অথচ কোনো বাতাস নেই। মায়া ক্যামেরা তুলে শট নিতে গেল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে যা দেখা গেল তাতে তার গলা শুকিয়ে গেল। কুয়ার উপর এক নারীর আবছা ছায়া ভেসে উঠেছে। লম্বা চুল, সাদা শাড়ি, ভিজে শরীরে লেপ্টে আছে। চোখ দুটো কালো ফাঁকা গর্তের মতো, কিন্তু সরাসরি কুয়ার দিকে তাকালে কিছুই নেই। মায়া ফিসফিস করে বলল, আরিফ, ছবি দেখো। আরিফ ক্যামেরা হাতে নিয়ে তাকিয়ে রইল। যুক্তির সব হিসাব মিলে যাচ্ছে না। হঠাৎ কুয়ার ভেতর থেকে পানির ফোঁটা ছিটকে তার গায়ে পড়ল, আর সেই পানিটা ঠান্ডা নয়, বরং রক্তের মতো উষ্ণ। তাদের চোখের সামনে ঘটতে লাগলো একের পর এক অস্বাভাবিক ঘটনা। ভাঙা দরজা হঠাৎ নিজে থেকেই খুলে আবার বন্ধ হয়ে যাওয়া, বাতাসে এক নারীর কান্নার শব্দ ভেসে আসা, দেয়ালের ফাটল দিয়ে রক্তের মতো লাল তরল চুঁইয়ে পড়া। ফারুক হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। মায়া কান্না জড়ানো গলায় বলল, আমাদের বেরোতে হবে আরিফ, এটা আর রসিকতা নয়। কিন্তু দরজাগুলো বন্ধ, জানালাগুলো মরিচা ধরা লোহার গ্রিলে আটকানো। আরিফ ফিসফিস করে বলল, মনে হচ্ছে আমরা একটা ফাঁদে আটকে গেছি।
হঠাৎ করিডোরের শেষ প্রান্তে দেখা গেল একজন নারী দাঁড়িয়ে আছে, চুল ঝুলে মাটিতে পড়েছে। ধীরে ধীরে সে ঘুরে তাকালো। তার মুখ অর্ধেক ছায়ায় ঢাকা, কিন্তু চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোলো না, বরং পুরো বাড়িটা একসাথে কেঁপে উঠল। মায়া আরিফের হাত চেপে ধরল। ওই কি পদ্মাবতী? আরিফ কথা বলতে পারল না। কেবল মনে হলো যতটা ইতিহাস পড়েছে, যতটা গবেষণা করেছে, সব কিছুর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও অন্ধকার এক সত্য। নারীটিকে দেখা মাত্রই মায়ের হাত কাঁপতে কাঁপতে ক্যামেরার বোতামে চাপ দিল। ফ্ল্যাশ জ্বলে উঠল, কিন্তু ক্যামেরার স্ক্রিনে শুধু ঝাপসা অন্ধকার। আর যখন আবার তারা সামনে তাকালো, নারীটি নেই। করিডোর ফাঁকা। ফারুক তখনও অচেতন, তার ঠোঁট শুকিয়ে গেছে। আরিফ তাকে জাগানোর চেষ্টা করছিল, কিন্তু নিজের শরীরেই কাঁপনি ধরে গেছে। এটা হতে পারে না, আরিফ ফিসফিস করে বলল। হতে পারে না মানে? তুমি নিজে দেখলে, ছবি তুললাম। মায়ার গলা ফেটে যাচ্ছিল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংস আর জ্বলন্ত কাঠের মিশ্রণ। তারা ফারুককে কাঁধে নিয়ে উঠোনে টেনে আনলো। তখনই চোখে পড়ল কুয়োর চারপাশে মাটিতে নতুন কিছু চিহ্ন আঁকা আছে। মনে হচ্ছে লালচে তরল দিয়ে কেউ বৃত্ত এঁকেছে, আর ভেতরে অদ্ভুত অক্ষর, যেন সংস্কৃত আর আরবির মিশ্রণ। মায়া হতভম্ব হয়ে বলল, কে করেছে এটা? আমরা তো আসার সময় কিছুই দেখিনি। আরিফ চোখ বড় বড় করে দেখছিল। ইতিহাসের ছাত্র হয়েও এ অক্ষর তার অজানা। এগুলো কোনো রকম সাপ মন্ত্র মনে হচ্ছে। হঠাৎ বৃত্তের ভেতর থেকে কুয়াশার মতো ধোঁয়া উঠতে লাগলো, আর ফিসফিস কণ্ঠ শোনা গেল, দরজা খোলো। মায়া কান ঢেকে কেঁপে উঠল। তারা মরিয়া হয়ে প্রধান ফটকের দিকে ছুটল। দরজায় হাত দিতেই বোঝা গেল ভেতর থেকে শক্ত কিছু চেপে ধরা। যতই ঠেলছে ততই দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আরিফ গম্ভীর গলায় বলল, আমাদের মনে হচ্ছে বেরোতে দেওয়া হবে না। মায়া চিৎকার করে উঠল, মানে আমরা কি এখানে আটকে গেলাম? তাদের সামনে একে একে জ্বলে উঠতে লাগলো ঘরের জ্বলন্ত লণ্ঠনগুলো, যদিও সেগুলোতে বহু বছর আগে তেল ফুরিয়ে গেছে। প্রতিটি আলোতে যেন লালচে আভা দিচ্ছে। ভয়ঙ্কর নীরবতার মাঝে আবারও সেই তালাবদ্ধ ঘরের দরজা কেঁপে উঠল। এবার ভেতর থেকে স্পষ্ট নারী কণ্ঠ শোনা গেল, আমাকে মুক্তি দাও। কণ্ঠটা করুণ, তবু এর মধ্যে অদ্ভুত হুকুমের সুর। আরিফ যেন এক অজানা টানে এগোতে লাগলো। মায়া তার হাত ধরে টানল, না, যাবে না, ওটা ফাঁদ। কিন্তু আরিফের চোখ ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর এক অদ্ভুত কণ্ঠ ভাসছে, তুমি ইতিহাস খুঁজছ? সত্য ইতিহাস আমার ভেতরেই আছে। তার হাত তালায় ছুঁতেই তালাটা হালকা কেঁপে উঠল, যেন নিচ থেকেই খুলে যাবে। এ সময় ফারুক হঠাৎ জেগে উঠল। তার চোখে আতঙ্ক, মুখ ফ্যাকাশে। দরজা খোলো না, আমি স্বপ্নে দেখেছি ভেতরে শুধু অন্ধকার। আর কণ্ঠটা আসল পদ্মাবতীর নয়, ওটা অন্য কিছু। আরিফ হতবাক হয়ে তাকালো। তুমি কেমন স্বপ্ন দেখলে? ফারুক কাঁপা কাঁপা গলায় বলল, এক নারী কুয়ার ভেতরে বন্দি, কিন্তু তার গলা দিয়ে কথা বলছে অন্য এক শক্তি, ভয়ঙ্কর কিছু। মায়া আতঙ্কে আরিফকে টেনে আনলো। শোনো, এটা হয়তো শয়তানি আত্মা। দরজা খোলা মানে বিপদ ডেকে আনা। আরিফ দ্বিধায় পড়ে গেল। তারা যখন সিদ্ধান্তহীনতায় দাঁড়িয়ে, তখন হঠাৎ চারপাশের দেয়াল থেকে কান্নার শব্দ শোনা গেল। ভাঙা ইটের ফাঁক দিয়ে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়তে লাগলো। মায়া কেঁদে ফেলল, আমি আর পারছি না আরিফ, আমরা মারা যাব। কিন্তু আরিফ তাকিয়ে দেখল দেয়ালের রক্তে ধীরে ধীরে কিছু লেখা ফুটে উঠেছে, মুক্তি দাও। অক্ষরগুলো কাঁপতে কাঁপতে গলে মাটিতে পড়ে গেল। হঠাৎ সারা বাড়ি অন্ধকার হয়ে গেল। বাতাস বন্ধ, কেবল শুনতে পাওয়া যাচ্ছে শ্বাসের শব্দ, কিন্তু সেটা তাদের কারো নয়। ধীরে ধীরে করিডোরের শেষ প্রান্তে এক নারীর অবয়ব ফুটে উঠল। এবার স্পষ্ট দেখা যাচ্ছে সাদা শাড়ি, ভেজা চুল, মুখে গভীর ক্ষত। তার চোখে আগুনের মতো লাল আলো,
সে হাত উঁচু করতেই কুয়ার পানি উতলে উঠল, ছিটকে উঠোন ভিজিয়ে দিল। মায়া হাঁটু গেড়ে বসে পড়ল। আমরা শেষ। কিন্তু সেই মুহূর্তে নারীটির মুখ থেকে অন্যরকম কণ্ঠ বেরোল, ভারী পুরুষালী, ক্রুদ্ধ। এই বাড়ি রক্তের কাছে ঋণী, ঋণ শোধ না হলে কেউ বেরোবে না। আরিফ প্রথমবার ভেতর থেকে কেঁপে উঠল। ইতিহাস নয়, এখন এটাই সত্য। তারা এক অভিশাপের ভেতরে বন্দী হয়ে গেছে। তিনজনই তখন বুঝল তাদের বাঁচতে হলে জমিদার বাড়ির অন্ধকার ইতিহাস পুরোপুরি জানতে হবে। পদ্মাবতীর মৃত্যু, রঘুনাথ রায়ের নিষ্ঠুরতা আর অভিশপ্ত কুয়ার রহস্য সবকিছু উন্মোচন না করলে তারা কোনোদিন এ জায়গা থেকে বের হতে পারবে না। কিন্তু কে বলবে সেই সত্য? আর যে কণ্ঠ মুক্তির কথা বলছে, সেটা কি সত্যিই পদ্মাবতীর আত্মা, নাকি আরও ভয়ঙ্কর কোনো দানব? ভাঙাচোরা জমিদার বাড়ির ভেতর চারদিকে অন্ধকার নেমে আসছে। বাতাস ভারী, চারপাশে শুধু ভিজে মাটির গন্ধ। মায়া আর ফারুক আতঙ্কে এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। আরিফ দাঁড়িয়ে আছে তালাবদ্ধ ঘরের সামনে। তার শরীর কাঁপছে, কিন্তু চোখ জ্বলছে কৌতূহলে। এই রহস্যটা জানতেই হবে, না হলে আমরা কোনোদিন বের হতে পারবো না। মায়া চিৎকার করে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? ওই ঘরে ঢুকলেই তো আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু আরিফের মনে এখনো যুক্তির দ্বন্দ্ব চলছে। এতক্ষণ যা দেখেছে তা কোনোভাবে বিজ্ঞানের সঙ্গে মেলানো যাচ্ছে না। তবু সে বিশ্বাস করেছে সত্যটা ইতিহাসের ভেতরেই লুকানো। দেয়ালের ফাটল থেকে আবার লাল তরল বের হতে লাগলো। এবার সেটা গড়িয়ে গিয়ে একদম তালাবদ্ধ দরজার নিচে জমে গেল। ফিসফিস করে শোনা গেল, আমার গল্প শোনো। মুহূর্তের মধ্যে দরজাটা নিজে থেকেই কেঁপে খুলে গেল। ভেতরে অন্ধকার, কিন্তু বাতাসে ভারী গন্ধ। পোড়া খাট, পুরনো ধূপ আর রক্তের মতো কিছু। আরিফ টর্চ জ্বালাতেই দেখা গেল ভেতরে একটা ধ্বংসপ্রাপ্ত শোবার ঘর। দেয়ালে এখনো অর্ধেক ভাঙা প্রতিকৃতি ঝুলছে, এক তরুণীর, যার মুখ পদ্মাবতীর সঙ্গে হুবহু মিলে যায়। ঘরের মাঝখানে কাঠের বিছানা, তার পাশে একটা ভাঙা আয়না, আর আয়নায় হঠাৎ ভেসে উঠল একজন নারীর ছায়া। মুখ রক্তে ভিজে গেছে, চোখে আগুন। সে কণ্ঠে বলল, আমি পদ্মাবতী, আমাকে তারা হত্যা করেছিল। দৃশ্যটা হঠাৎ বদলে গেল, যেন দেয়ালের ভেতর দিয়ে তারা অতীতে চলে গেল। তারা দেখল জমিদার রঘুনাথ রায় মহল ঘরে বসে আছে, হাতে মদ, চারপাশে চাকর চাকরানি। পদ্মাবতী দরজায় দাঁড়িয়ে কাঁদছে। এক তরুণ বিধবা কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে পড়ে আছে। পদ্মাবতী প্রতিবাদ করছে, ওকে ছেড়ে দাও রঘুনাথ, এ অন্যায়। কিন্তু রঘুনাথ হেসে উঠল, তুমি আমার ঘরে থাকো, তোমার মুখ আমি বন্ধ করব না। তুমি কি ভুলে গেছো এই প্রাসাদে শুধু আমার কথাই আইন? পদ্মাবতী দৌড়ে কুয়ার দিকে ছুটে গেল। গ্রামের কয়েকজন চাকর তাকে আটকে রাখল। তারপর রঘুনাথের ইশারায় কুটচাল, ষড়যন্ত্র আর এক মুহূর্তে পদ্মাবতীর শরীর ঠেলে ফেলে দেওয়া হলো কুয়ার ভেতরে। সে শেষ নিঃশ্বাসে শাপ দিল, তুমি শান্তি পাবে না, তোমার রক্ত এই বাড়িকে তাড়িয়ে বেড়াবে, এই কুয়া হবে তোমার কবর। সব মিলিয়ে চারপাশ অন্ধকার হয়ে গেল। আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো সেই নারী, অর্ধেক শরীর ভিজে, চুলে শেওলা লেগে আছে, মুখ থেকে পানি পড়ছে। মায়া কেঁপে উঠল, এটা পদ্মাবতী। কিন্তু কণ্ঠ আবার বদলে গেল, ভারী গম্ভীর, যেন এক শয়তানি আত্মা কথা বলছে। না, আমি শুধু পদ্মাবতী নই, আমি সেই রক্ত, সেই অন্যায়ের প্রতিফলক, শতাব্দীর পর শতাব্দী ধরে ক্ষুধার্ত। আরিফ বুঝল এটা শুধু এক নারীর আত্মা নয়, জমিদার বাড়ির সব হত্যার ইতিহাস, সব অন্যায়, সব অভিশাপ মিলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর শক্তি। হঠাৎ পদ্মাবতীর ছায়া ফারুকের দিকে এগিয়ে গেল। ফারুক কাঁপতে কাঁপতে কোরআনের আয়াত পড়তে শুরু করল। কণ্ঠ কেঁপে যাচ্ছিল, তবু তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা। অবয়বটা তার দিকে তাকিয়ে থমকালো। মায়া চিৎকার করে বলল, না, ওকে ছেড়ে দাও। কিন্তু পদ্মাবতীর আত্মা হঠাৎ ফারুককে টেনে নিয়ে গেল কুয়ার কাছে। ফারুক চিৎকার করতে করতে মাটিতে আঁকড়ে ধরল, কিন্তু
টান এত শক্তিশালী ছিল যে মুহূর্তেই সে কুয়ার ধারে পৌঁছে গেল। শেষবার ফারুক আরিফের দিকে তাকিয়ে বলল, তোমরা পালাও, আমি হয়তো আর ফিরব না। এরপরই তার শরীর কুয়ার অন্ধকারে মিলিয়ে গেল। পানি হঠাৎ উত্তাল হয়ে উঠল, রক্তে রাঙা হয়ে গেল পুরো উঠান। কুয়ার ভেতর থেকে গর্জন উঠল, দেয়াল কেঁপে উঠল, প্রতিকৃতিগুলো একে একে ভেঙে পড়তে লাগলো। পদ্মাবতীর আত্মা এখন আরো ভয়ঙ্কর, আরো অস্থির। তোমরা এসেছো ইতিহাস খুঁজতে, তবে ইতিহাসই হবে তোমাদের মৃত্যু। আরিফ আর মায়া দৌড়ে তালাবদ্ধ ঘরে ঢুকে দরজা আটকে দিল। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু অন্তত আপাতত নিরাপদ মনে হলো। আরিফ কাঁপা গলায় বলল, আমরা এখানে বাঁচতে পারবো না। এই অভিশাপ ভাঙতে হলে কোনো উপায় খুঁজতে হবে। মায়া চোখ মুছে বলল, উপায় কোথায়? পদ্মাবতী তো আমাদের শেষ করে দেবে। আরিফ চারপাশে তাকালো। হঠাৎ ভাঙা বিছানার নিচে একটা পুরনো তামার বাক্স দেখতে পেল। সেটা খুলতেই বেরিয়ে এলো কয়েকটা পুরনো দলিল, রঘুনাথ রায়ের ডায়েরি আর কিছু প্রতীক। সে জোর গলায় বলল, এগুলোই হয়তো রহস্যের চাবি। বাইরের গর্জন, দরজার কপাট যেন ভেঙে পড়বে। ঘরের ভেতরে আরিফ কাঁপা হাতে পুরনো তামার বাক্স থেকে কাগজগুলো বের করল। পোকায় কাটা দলিল, শুকনো রক্তের দাগ, আর একখানা ডায়েরি, রঘুনাথ রায়ের নিজের হাতে লেখা। মায়া ফিসফিস করে বলল, ওটা পড়ো, হয়তো এখানেই উত্তর আছে। পাতাগুলো কাঁপা হাতে উল্টাতে লাগলো আরিফ। হঠাৎ চোখে পড়ল একটি লেখা, আজ পদ্মাবতীকে আমি শেষ করলাম। সে আমার বিরুদ্ধে গিয়েছিল, কিন্তু মৃত্যুর আগে যে চোখে তাকালো তাতে ভয় জন্মালো। আমি জানি সে শান্ত হবে না, তাই আমি কালো মন্ত্র ডেকে এনেছি। এক তান্ত্রিক আমাকে আশ্বাস দিয়েছে, ওর আত্মা কুয়ায় বন্দি থাকবে, কিন্তু এর বিনিময়ে প্রতি প্রজন্মে একজনকে কুয়ার কাছে উৎসর্গ দিতে হবে, না হলে অভিশাপ ছড়িয়ে পড়বে। আমি জানি আমি রক্ষা পাবো না, কিন্তু হয়তো আমার বংশ বেঁচে থাকবে। আরিফের গলা শুকিয়ে গেল। মানে পদ্মাবতীর আত্মা সত্যিই বন্দী হয়েছিল, আর এখন এত বছর পর উৎসর্গের শৃঙ্খল ভেঙে গেছে। মায়া কাঁদতে কাঁদতে বলল, তাহলে কি ফারুকই? আরিফ চোখ নামিয়ে বলল, হ্যাঁ, ওই উৎসর্গ হলো। ঠিক তখনই দরজা ভেঙে পড়ল। ধোঁয়া আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো পদ্মাবতীর আত্মা। চোখে লাল আগুন, মুখে বিকৃত হাসি। তোমরা আমার কাহিনী জানলে,